বেশি সুবিধা হয় না বিএনপি ক্ষমতা থাকলে লক্ষ্য পূরণে বেশি সুবিধা হয়, যারা মাওলানা গাজী আতর রহমান? আমাদের লক্ষ্য অর্জনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বা বিএনপি ক্ষমতায় থাকলে আমাদের সুবিধা হবে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য তো আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আমাদের লক্ষ্য অর্জিত হবে না, বিএনপি ক্ষমতায় থাকলেও আমাদের লক্ষ্য অর্জিত হবে না, বরং আমাদেরকেই ক্ষমতায় যেতে হবে যদি আমাদের লক্ষ্য অর্জন করতে হয়। আপনারা কি মনে করছেন যে আপনারা এককভাবে ক্ষমতা যেতে পারবেন, নাকি আপনাদের মনে হচ্ছে কারো সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতা যেতে হবে? জনগণ যদি চায় তাহলে এককভাবে আমাদের পক্ষে ক্ষমতায় যাওয়া অসম্ভব কিছু নয়। এই জন্য আমরা জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, জনগণকে আমাদের ব্যাপারে জানা, যাতে জনগণ আমাদেরকে বুঝতে পারে, জানতে পারে, আমাদের আদর্শ ভালোভাবে জনগণ যখন জানতে পারবে, বুঝতে পারবে, তখন জনগণই আমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হবে। এবং সেটা এককভাবে? আমরা তো এককভাবে বলতে আমরা আমাদের মতো করে যারা এদেশে কল্যাণের রাজনীতি চায়, এদেশে যারা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদেরকেও পাশে চাই। আপনারা ছাড়া আর কল্যাণের রাজনীতিতে আর কে কে আছে? সেটা আমরা তো চাই সব দলই কল্যাণের রাজনীতি করুক, করতেছে এবং কিনা, সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। অতএব আমরা এখন আপনি যেটা বলছেন কারা করছে, তো সেটা তো ডিফেন্ড করা এই মুহূর্তে কঠিন। তবে যারা বিগত বছরগুলোতে এবং স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে তারা কল্যাণের রাজনীতি করে নাই, তারা জিজ্ঞাসার রাজনীতি করেছে, প্রতিহিংসার রাজনীতি করেছে, দেশ ধ্বংসের রাজনীতি করেছে। তার মানে আমি এতটুকু বলতে পারি। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি বাদ? হ্যাঁ, তারা তো এই দেশটাকে শাসন করেছে, কেউ সরাসরি করেছে, কেউ হয়তো সহযোগী হয়ে করেছে। আচ্ছা, সো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী যেহেতু কল্যাণের রাজনীতি করছে না, তাদের মধ্যে থেকে এমনিতে এটি এই পর্যায়ের শেষ প্রশ্ন, আপনারা কি মনে করেন যে আপনাদের সাথে জোটবদ্ধ হওয়ার জন্য বা একসাথে রাজনীতি করার জন্য মানে তার যোগ্যতা ক্ষমতা কি হতে পারে? আমি বুঝতে পারলাম যে আওয়ামী লীগ, বিএনপি রাজনীতি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি না হলো, কিন্তু তাদেরকে কি ইসলামিক দলই হইতে হবে? তারা কি বাম দল হইতে পারবে? তারা কি গণ অধিকার পরিষদকে আপনারা চিন্তা করতে পারতেছেন? আপনারা কি এবি পার্টিকে ভাবছেন? মানে কাদের ভাবছেন সেটি বোঝার জন্য একটু বলছি। যারা দেশের কল্যাণে কাজ করতে চায়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করতে চায়, দুর্নীতি বিরোধী, যারা একটা প্রশাসন প্রতিষ্ঠার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা মনে করছি যে তারা, এবং যাদের কথায় কাজে মিল আছে, যারা জনগণকে নিয়ে অতীতে প্রতারণা করে নাই, এদের সাথে আমাদের বা সমঝোতা হতে পারে। যারা ক্ষমতায় যায় নাই তারা তো আর প্রতারণা করে নাই, ব্যাপারটা কি এরকম? না, এটা বোঝা যায়। আসলে রাজনীতিতে কথায় কাজে মিল থাকতে হবে। একবার একদিকে যাবো, আরেকদিকে ছোটাছুটি করবো, না সেটা ঠিক আছে, এটা তো এক ধরনের, সেটা ঠিক আছে। যেন মাওলানা গাজী আতর রহমান, আমরা কিন্তু দেখেছি যে আপনি আসলে যারা শাসন ক্ষমতায় ছিল তারা কেউ আসলে কল্যাণের রাজনীতি করে না, সেটা আপনি বলছেন, কিন্তু আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছি জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন পর্যন্ত করতে। তো সেহেতু আমি পুরনো কথায় যাচ্ছি না, আমি এখনকার কথায় আসতেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাদেরকে চলার পথের সাথী মনে করে, এরকম দুই একটা নাম আপনি বলবেন কিনা? আমরা আসলে এখানে অনেকেই রাজনীতি করে, আমরা বিশেষ করে আমাদের যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, এখানে ইসলামী সংগঠনগুলো সবাই আমাদের প্রায় কাছাকাছি। আমরা এদের সাথে আগামীতে একসাথে কাজ করার জন্য, আমরা পরিবেশ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। এর বাইরেও যারা এখানে একটি ভালো দেশ চায়, কল্যাণ, ইসলামী দল, প্রথমত ইসলামী সংগঠনগুলো, মানে জামাত ইসলামী বাদে ইসলামী দলগুলো, যারা, হ্যাঁ, জামাত ইসলামী বাইরে ইসলামী দলগুলো, জি, এটা কি একটু বলবেন জামাত ইসলামী কেন বাইরে? না, জামাত ইসলামী বাইরে হলো, জামাত ইসলামী এখানে কয়েকটা বিষয়, একটা হইলো জনগণের পারসেপশনটা আসলে এখানে জামাত ইসলামীর বিরুদ্ধে, জামাত ইসলামের প্রতিকূল, জনগণের পারসেপশন। এখানে একটা বিষয়।
তো এটা তো আমরা জনগণের যদি পারসেপশনে জনগণের পারসেপশনে আপনাদের কি আসে যায়? জনগণের পারসেপশনে তো আওয়ামী লীগ বিএনপি কে অনেক জনগণ পছন্দ করে, আপনারা তো তাদেরকে মনে করেন না ভালো দল। না না, এখানে লজিক আছে, তো এর পেছনে লজিক আছে। জি, লজিকটা অতএব শুনি। সব তো আর এক না। লজিকটা হলো আমাদের স্বাধীনতাটা একটা বড় বিষয়, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ অর্জন করেছি। ওকে, এখন যদি এদেশের মানুষ যদি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মনে করে, তো সেটা তো আমাদের জন্য এটা রিকভারি করা কঠিন। তো এটা তারপরও এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা সময়কালীন জামাত ইসলাম আমাদের সাথে যে আচরণ করেছে, এটা আসলে তাদেরকে রাজনৈতিক ভাবে তারা সেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তাদের সাথে কাজ করার মতো যে বিশ্বাসযোগ্যতা থাকা দরকার, এটা এটা আসলে তারা হারিয়েছে। ওকে, ঠিক আছে। আমি আসলে শেষ প্রশ্ন বললেও আমি কথাটা একটু লম্বা হয়ে গেল, সেজন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তারপরও একটা শেষ প্রশ্নের উপপ্রশ্ন, আপনারা কি জাকের পার্টিকে ইসলামিক দল মনে করেন, বা জাকের পার্টির সাথে আপনারা একসাথে দল করবেন এরকম কোনো কিছু আছে কিনা আমাদের কাছে? না, জাকের পার্টিকে না, জাকের পার্টি তো এই দেশের মানুষ ইসলামী দল মনে করে না, এদেশের এবং মানুষ তারা মনে করে না। নিজেদেরকেও ইসলাম মনে করে না, এবং তারা নিজেদেরকেও ইসলামী দল বলে দাবি করে না। ওকে, ওকে, ঠিক আছে। আপনার প্রশ্নের উত্তর পরিষ্কার। আমি একটু জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের কাছে একটু আসি। জনাব মঞ্জু ভাই, আপনি জনাব গাজী আতাউর রহমানকে শুনছিলেন, আমি এই বিষয়ে আপনি একটু মন্তব্য করতে পারেন ইচ্ছা করলে। আমার প্রশ্নটা আপনাকে একটু আমি করে রাখছি, যে আপনি নিজেও একসময় জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত ছিলেন, এবি পার্টির অধিকাংশ নেতাকর্মী তাই, বা অনেক নেতাকর্মী তাই, আমি যদি এভাবে বলি। এবি পার্টির নাম থেকে ইসলামী শব্দটি বাদ দেওয়াটা আপনাদের এটি একটা সচেতন চিন্তা কিনা, এবং এই চিন্তাটার কারণ কি ছিল? আপনারা এবি পার্টিকে ইসলামী দল তো বলতে চান না, কেন বলতে চান না? মানে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের সঙ্গে ইসলামী শব্দটা থাকলে সেটা কি রাজনীতির ক্ষেত্রে আপনাদেরকে একটু পিছিয়ে দেয় বা অসুবিধা সৃষ্টি করে, এরকম মনে করেন কিনা জনাব মুজিবুর রহমান মঞ্জু? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আমাদের ঢাকায় খুব শীত পড়ছে, আপনার টক শো কিন্তু খুব গরম উৎপাদন করে, মানে উষ্ণতা ছড়ায়। তো সেক্ষেত্রে আপনি আমাদের শীত কমিয়ে দিচ্ছেন যেভাবে গাজী ভাইকে আপনি প্রশ্নগুলো করেছেন। আপনার টক শো শুনতে খুব ভালো লাগে, কিন্তু ফেস করাটা একটু কষ্টকর। যাই হোক, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি আমরা কেন ইসলামিক দল না, বা এটা আমরা কিন্তু আমাদের দলের শুরুর সময় আমরা স্পষ্ট করে বলেছি। কেন বলেছি? আমরা কয়েকটি কথা বলেছি, যে আমরা মতবাদ, মতাদর্শ এবং ধর্মীয়, এই তিনটি যে আপনার স্টিগমা বা এই তিনটি যে সুনির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে এসে আমরা অধিকার ভিত্তিক রাজনীতির কথা বলছি, এবং যে অধিকার ভিত্তিক রাজনীতির পরিসীমাটা এত বড় যে এখানে সব মতবাদ, মতাদর্শ, ধর্মীয় মূল্যবোধ সবকিছুকে সে ধারণ করতে পারে। এবং আমাদের যেটা মনে হয়েছে যে বাংলাদেশের এই দীর্ঘ দিনের ইতিহাস থেকে আমরা যেটা বোঝার জন্য চেষ্টা করেছি, বাংলাদেশের মানুষ এক ধরনের মধ্যপন্থাকে পছন্দ করে। তারা কোন কট্টর অবস্থান থেকে সরে এসে আপনি কন্টিনিউ করবেন। আমি 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 আসলে আপনাদের যে ঘোষণাপত্র, যে লক্ষ্য উদ্দেশ্য যখন এবি পার্টি খুলে হচ্ছে, সেটি আসলে পড়ছিলাম অনেকটা সময় ধরেই পড়ছিলাম। আমি যেটি জানতে চাইছি, আপনারা যে এই কনক্লুশনে আসলেন বাংলাদেশের মানুষ মধ্যপন্থায় বিশ্বাস করে, সেটা কোনো রিসার্চ নির্ভর ফাইন্ডিংস কিনা? কারণ আমরা তো দেখছি যে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল বরং এই ব্যাপারটাকে আরো বেশি করে মানে ধারণ করছে, যে এই মতবাদ যেটাকে আপনারা বলছেন। আপনারা কোন রিসার্চ থেকে বুঝলেন যে মানুষ মধ্যপন্থা পছন্দ করে? আপনি খুব সুন্দরভাবে বলেছেন যে আপনি দেখবেন যে আমাদের যে রিসার্চটা, আমাদের রিসার্চের যে বেসিসটা ছিল সেটা হচ্ছে, একটা তো হচ্ছে বাংলাদেশের দীর্ঘ 51 বছরের রাজনীতি, এবং তারও আগে 47 পর্যন্ত আমরা যেটা দেখেছি। আর আমরা যে রিসার্চটার কয়েকটা জায়গাকে আমরা আমাদের আলোচনার সামনে রেখেছি বা চিন্তার সামনে রেখেছি, সেটা হচ্ছে মুসলিম পপুলেটেড কান্ট্রিগুলোর অবস্থা, আর এর বাইরে ইউরোপিয়ান পলিটিক্যাল যে ট্রেন্ড সেটা আমরা দেখেছি। যেমন আমরা ইউরোপে দেখেছি যে সেখানকার রাজনৈতিক দলগুলোর বেসিক কনসেপ্টই হচ্ছে রাইট বেসড। তারা অধিকার ভিত্তিক রাজনীতিটাকেই তারা সামনে আনে, আর অধিকার ভিত্তিক রাজনীতি যখনই সামনে আনে, আপনি দেখবেন যে পাশ্চাত্যে বা ইউরোপে আপনি দেখবেন যে সেখানে সকল ধর্মের লোকেরা কিন্তু স্বাধীনতা পাচ্ছে। ইভেন
আমাদের দেশ থেকে যে সমস্ত ধর্মীয় ব্যক্তিত্বরা নিপীড়নের শিকার হন বা তাদের অধিকার হারা হন, তারাও গিয়ে সেখানে কিন্তু কি আশ্রয় নিচ্ছে এবং পলিটিক্যাল অ্যাসাইলাম নিচ্ছে, এবং সেখানে তারা রাজনৈতিক সুবিধা বা তাদের যে অধিকার সেটা তারা ভোগ করছে, এবং সেখানে তারা তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে। আপনার তো এই জিনিসগুলো আপনার জানা আছে, যেহেতু আপনি ওরকম একটা দেশেই থাকছেন। এটা একটা আমাদের চিন্তা গবেষণা যে এই জায়গাটা। মঞ্জু ভাই আমাকে একটু সাহায্য করুন। তার মানে কি আপনি আসলে বাংলাদেশকে বা বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে পাশ্চাত্য ঘরানায়, যেটাকে তারা আসলে রাইট বেস সোসাইটি আপনি বলছেন, সেরকম করে আপনি দেখতে চান? মানে ইংল্যান্ড এবং জার্মানির মতো মুক্ত পথ, মুক্ত মত, সকল ধরনের স্বাধীনতা, আমি সেগুলি মুখে না বললাম, সেগুলি আপনি দেখতে চাইতেছেন? না, আমি সেটা বলিনি। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের রিসার্চটা, আমরা ওখান থেকে একটা রিসার্চ এক ধরনের আমরা ফিডব্যাক নিয়েছি। আর আমরা যেটা দেখেছি, সে ফর এক্সাম্পল ধরেন আমাদের দেশের সাথে কিছুটা মিলে মালয়েশিয়া, আমাদের সাথে কিছুটা মিলে ইজিপ্ট, আমাদের সাথে কিছুটা মিলে টার্কি, আমাদের সাথে কিছুটা মিলে তিউনিসিয়া, যেখানে মুসলিম পপুলেটেড কান্ট্রি, সেখানেও আপনি দেখবেন যে ধর্মভিত্তিক দলগুলোর চাইতেও যারা মধ্যপন্থা অবলম্বন করছে, কোনো মতাদর্শ মতবাদের দিকে ঝুঁকে যায়নি, বেশি ক্ষেত্রে ফোকাসড হচ্ছে তারা ডেভেলপমেন্টের দিকে, বেশি ফোকাসড হচ্ছে তারা রাইটস এর দিকে, বেশি ফোকাসড হচ্ছে তারা জাস্টিসের দিকে এবং মানুষের অধিকারের দিকে, সেই সমস্ত দলগুলো সেখানে পপুলার হয়েছে। এবং বাংলাদেশেও আপনি সঠিকভাবেই বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ কেন এত লম্বা সময় ধরে পপুলার দেশ, কারণ তারা তাদের মধ্যে এক ধরনের আপনি দেখবেন মধ্যপন্থা আছে, যদিও অনেক সমালোচনা আছে তাদের রাজনীতির, কিন্তু আমি মনে করি আমরা যারা রাজনীতির ছাত্র বা আমরা যারা রাজনীতি করছি, অ্যাক্টিভিস্ট, আমাদের কিন্তু এটা বুঝতে হবে যে কেন এখনো বিএনপি এত পপুলার দল, কেন এখনো আওয়ামী লীগ বাংলাদেশের শক্তিশালী দল। নিঃসন্দেহে তাদের মধ্যে একটা মধ্যমপন্থী ধ্যান ধারণা আছে বলে। হ্যাঁ, অবশ্যই বিএনপি আওয়ামী লীগের দুর্নীতি, বিএনপি আওয়ামী লীগের দুঃশাসন, তাদের স্বৈরতান্ত্রিকতার বিষয়গুলো আমাদের সামনে আছে, কিন্তু আপনি বাংলাদেশে এখনো দেখবেন যে আপনি যদি পপুলারিটির দিক থেকে দেখেন, সেখানে আপনি কিন্তু এই ধরনের একেবারেই কোনো দিকে ঝুঁকে যায়নি, এই ধরনের দলগুলোর ট্রেন্ড আছে। আমাদের যে স্টাডিটা আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো একটা ধর্মীয় রাষ্ট্র তৈরি করার ব্যাপারে তারা আমাকে একটু 20টা সেকেন্ড সময় দিবেন। আমি একটু জনাব গাজী আতাউর রহমানের কাছে এই বিষয়ে একটু মন্তব্য জানতে চাইবো যে আপনি মঞ্জু ভাইকে শুনছিলেন। আতাউর ভাই, আপনি কি মঞ্জু ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশের মানুষ সম্পর্কে যে রিসার্চের কথা উনি বলছেন সেটা নিয়ে কি আপনি একমত যে বাংলাদেশের মানুষ আসলে একটু মধ্যম পন্থায় থাকতে পছন্দ করে? গাজী ভাই, মধ্যম পন্থা তো, ইসলাম তো মধ্যপন্থী দল, অতএব মধ্যপন্থা যদি মঞ্জু ভাই মধ্যপন্থা বলতে কি বুঝিয়েছে আমি বুঝি নাই, কারণ ইসলাম হলো মধ্যপন্থী দল। ইসলাম মধ্যপন্থাকে পছন্দ করে, আল্লাহ রাসূল মধ্যপন্থাকে পছন্দ করতেন। অতএব সত্যিকার অর্থে যদি মধ্যমপন্থী কোন দল থেকে থাকে তাহলে হলো ইসলামী দল, তাই না? অতএব এখানে আওয়ামী লীগ বিএনপি কে ওই বর্গে আমি ফালাইতেই চাই না, কারণ তারা তো হলো রাজনৈতিক চরমপন্থী। তারা এক দল আরেক দলকে প্রাণ নাশের জন্য চেষ্টা চালায়। অতএব তারা মধ্যপন্থী হয় কি করে? একটা শুধু মুখে বুলি স্লোগান দিলে তো হবে না, কার্যত আমরা কি দেখছি। আমার মনে হয় যে গাজী ভাই মঞ্জু ভাই বোধহয় এটা ব্যাপারটা পরিষ্কার করেছেন। মঞ্জু ভাই বলতে চেয়েছেন যে, না মঞ্জু ভাইও যদি বলতেন এক লাইনে, যে গাজী ভাই একটা প্রশ্ন তুলেছেন যে যদি মধ্যমপন্থা হইতে হয় তাহলে তো ইসলামী দলই মধ্যপন্থা, অন্য বিএনপি আওয়ামী লীগকে বলা যায় না। এটা কি মঞ্জু ভাই একটু বলবেন? সরি গাজী ভাই, আপনাকে একটু আটকানো। আমি গাজী ভাই যে কথাটি বলেছেন, একটা সেকেন্ড একটু মঞ্জু ভাই একটু পরিষ্কার করে দেন তো এটা। গাজী ভাই যে কথাটি বলেছেন, ইসলাম একটি মধ্যপন্থার নাম, এটা আমরা যারা মুসলমান আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ইসলামী রাজনীতি এবং ইসলামী দলের অবস্থান মধ্যপন্থা কিনা, এটা নিয়ে কারো হয়তো কম্পারিজন থাকতে পারে যে এরা, কারণ যদি এটা হতো আমরা তো দেখতাম যে ইসলামিক দলগুলোর মধ্যে একটা ইউনিফিকেশন আমরা দেখতে পেতাম, তাদের মধ্যে একটা ইউনিটি আমরা লক্ষ্য করতাম। তাহলে এখানে ইউনিটিটা হচ্ছে না কেন? আপনি দেখেন ইসলামিক দলগুলো আওয়ামী লীগের সাথে মিলছে, বিএনপির সাথে মিলছে, জাতীয় পার্টির সাথে মিলছে। আমাদের দেশের ইসলামিক দলগুলো কিন্তু কোন না কোনো সময় বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে, আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, জাতীয় পার্টির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। এখানে যেটা সূক্ষ্ম মানে পার্থক্য, গাজী ভাইয়ের সাথে আমি একমত, ইসলাম অবশ্যই একটা মধ্যপন্থার নাম, কারণ ইসলাম এই উপমহাদেশে ইসলামের একটা বিরাট অবদান আছে, এবং অবদান আছে বলেই আপনি দেখবেন যে ভারতীয় উপমহাদেশে মুসলমানেরা শাসন করেছেন, এবং সেখানে কিন্তু কোনো ধরনের ধর্মীয় বিদ্বেষ
এবং ধর্মীয় রায়ট এগুলো কিন্তু মুসলিম শাসন আমলে কম আমার মনে হয়েছে। হয় যে মঞ্জু ভাই এই জায়গায় একটু মঞ্জু ভাই আপনাকে থামায়, আপনি একটা খুব চমৎকার জায়গায় এসেছেন, সেটি একটু গাজী ভাই যদি জবাব দিতেন যে বাংলাদেশে আমরা অনেক কিছুর প্যাক্ট দেখতে পাই, আপনারা জাতীয় পার্টির সাথে প্যাক্ট করেছেন, ইসলামী দলগুলির মধ্যে কেউ আওয়ামী লীগের সাথে গিয়েছে, কেউ বিএনপির সাথে গিয়েছে, কেউ জামাত ইসলামের সাথে কথা বলেছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? এত বিভেদ, এত পরস্পর বিরোধিতা কেন, যদি মধ্যপন্থা দলই হবে? মহিউদ্দিন ভাই, আমরা তো কোন দল দিয়ে তো ইসলামকে জাস্টিফাই করব না। ওকে, কোন দল দিয়ে তো ইসলামকে জাস্টিফাই করা যাবে না। ইসলাম তো ইসলামই। এখন আমি যদি ইসলামের সঠিক আদর্শ চর্চা না করি, তাহলে এটা তো ইসলাম দায়ী না। এখন কেউ যদি কোন ইসলামী সংগঠন যদি আওয়ামী লীগের সাথে প্যাক্ট করে, বা অন্য কোন কমিউনিস্ট পার্টির সাথেও যদি করে, বা অন্য কোন দুর্নীতিগ্রস্ত দলের সাথে করে, এই জন্য তো ইসলাম দায়ী না। সেই জন্য তো আপনি বলতে পারেন না যে অন্যরাই মধ্যপন্থী, ইসলাম মধ্যপন্থা না, এটা তো হবে না। মঞ্জু ভাই অবশ্য স্বীকার করেছেন, কিন্তু আবার দায় দিয়েছেন ইসলামের সংগঠনগুলোকে। তো সংগঠনগুলোর দায় সংগঠন নেবে, এটা তো ইসলাম নেবে না। এই জন্য আমার কথা অত্যন্ত পরিষ্কার। মঞ্জু ভাই যে কথা বলেছেন যে ধর্মীয় স্বাধীনতা, ইসলামে তো ধর্মীয় স্বাধীনতা আছে। আমাদের সংগঠনে কিন্তু অনেক অমুসলিম আছে। আমরা ইসলামকে আদর্শ হিসাবে মানি এই জন্যই, আমরা দেখেছি ইসলামে সাম্য আছে, মানবিক মর্যাদা আছে, সুবিচার আছে। ইসলামের স্বর্ণযুগে মানুষ শান্তিতে ছিল, এই জন্য আমরা ইসলামকে আদর্শ হিসাবে নিয়েছি। গাজী ভাই, এখানে একটা প্রশ্ন আছে যে অনেকে বলে থাকেন যে, আপনি বলেছেন যে অনেকে আছে, কিন্তু ইসলামের মধ্যে কি এরকম আশরাফ আত্রাফও আছে? যেমন আপনি যেহেতু ধর্ম অনেক বেশি জানেন, অনেক বেশি, সেই জন্য কি আমি যেহেতু কম জানি, আমার থেকে কি আপনি আশরাফ? বা যে আসলে ইসলাম ধর্মটা মানে না, তার থেকে কি আপনি বড়? এরকম বড় ছোট আছে? মানে সংবিধান বর্ণিত সাম্যের কি ব্যত্যয় আছে? এখানে খালিদ ভাই, আমি একটা কথা বলি, এখানে রাজনীতির প্রশ্ন, অধিকারের প্রশ্ন, রাষ্ট্র ব্যবস্থার প্রশ্ন। যখন আমি যখন রাষ্ট্র নিয়ে ভাববো, রাষ্ট্র নিয়ে চিন্তা করব, তখন রাষ্ট্রের নাগরিকদের আশরাফ আতরাফ চিন্তা করা যাবে না। তখন রাষ্ট্রের নাগরিক, তারা যেই ধর্মের হোক, যেই মতের হোক, যেই দলেরই হোক, এখন তো দলীয় ভাবেও ডিসক্রিমিনেট করা হয়। কিন্তু ইসলাম রাষ্ট্রের সকল নাগরিকদের অধিকারের ব্যাপারে সমান বিবেচনা করে। নাগরিক অধিকারে কোনো তারতম্য করা হয় না। নাগরিক অধিকারের ব্যাপারে আমি একটু অন্যভাবে প্রশ্নটা করি। চরমনায়ের পীর সাহেবের মানুষ হিসেবে মর্যাদা আর আমার মানুষ হিসেবে মর্যাদা কি সমান আপনাদের চোখে, বা ইসলামী আন্দোলন বাংলাদেশের চোখে? একটু মনে হয় একটু সংযোগে প্রবলেম হচ্ছিল, কথাটা, প্রশ্নটা আসলে আরেকবার। চরমনায়ের পীর সাহেবের মর্যাদা আর আমার মর্যাদা মানুষ হিসাবে আপনাদের চোখে সমান কিনা? গাজী ভাই, আপনি কি শুনতে পেয়েছেন আমাকে? গাজী ভাই কি শুনতে অসুবিধা হচ্ছে? অবশ্যই অধিকারের একটু প্রবলেম হচ্ছে মাঝখানে। না, আমি এখন প্রশ্নটা বুঝেছি যে পীর সাহেব হুজুরের মর্যাদা বা অন্যদের মর্যাদা বা আপনার মর্যাদা মানুষ হিসাবে সমান কিনা। রাইট। এখানে আল্লাহর কাছে কে মর্যাদাবান সেটা ভিন্ন প্রশ্ন। সেখানে যে কেউ আল্লাহর কাছে মর্যাদাবান হতে পারেন, আল্লাহ মুসলমান হিসাবে আল্লাহ যে কেউ কবুল করতে পারেন, কিন্তু মানুষ হিসাবে, নাগরিক হিসাবে সবাই সমান। এবং এখানে বিচার, সবাই ন্যায় বিচার, ইসলামের বিচার ব্যবস্থায় এতে কোনো তারতম্য নেই। এবং ইভেন আপনারা জানেন, এটা জানার বিষয় যে হযরত একজন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু, খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা আমি বলি। খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা অস্ত্র হারিয়ে গিয়েছিল। তো সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু যখন অস্ত্র হারিয়ে গিয়েছিল, সেখানে অভিযুক্ত করেছিল একজন ইহুদিকে। বিচারালয়ে ইহুদি আর আলী রাদিয়াল্লাহু আনহু একসাথে দুইজনকে দাঁড় করানো হলো। তখন কাজী যিনি বিচারপতি জিজ্ঞেস করলেন, আপনার যে অস্ত্রটা হারিয়েছে কে নিয়েছে? আলী রাদিয়াল্লাহু বললেন, আমার অভিযোগ হলো ইহুদির প্রতি। তো বললো যে সাক্ষীকে? বললো যে আমার ছেলে। না, ছেলে সাক্ষী বাপের জন্য গ্রহণযোগ্য হবে না। অতএব সেখানে তিনি কিন্তু তখন খলিফা,
তাহলে দেখেন একজন ইহুদির সাথে আলী রাদিয়াল্লাহু খলিফাকে বিচারে না কাঠগড়ায় দাঁড় না করানো সেটা হলো সেটা এবং খুবই সেখানে খুবই 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 সেই আলী চমৎকার, রাদিয়াল্লাহুর পক্ষে বিচার গেল না। খুবই এই খুবই হলো ইসলামের খুবই আইন চমৎকার। ব্যবস্থা। না আমি আসলে আজকে মানে তর্ক বিতর্কের মধ্যে যাইতেছি না, কিন্তু খুবই চমৎকার একটি উদাহরণ আপনি দিয়েছেন। খোলাফায়ে রাশেদিনদের একজন খলিফা শেষ মানে খলিফা নিয়ে আপনি কথা বলেছেন, কিন্তু সেরকম উদাহরণ আমরা আমাদের প্র্যাকটিস থেকে, আমাদের দল থেকে, আমাদের বিশ্বাস থেকে দিতে পারবো কিনা সেটি ছিল হচ্ছে আমার জানার বিষয়। তা আপনি মোটামুটি বলেছেন। আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে জানতে চাইবো যে মঞ্জু ভাই, আপনারা এই বিষয়টি, আপনাদের যে ঘোষণা, সেই ঘোষণার মধ্যে আপনারা বলেছিলেন যে নীতি ও মতবাদের কারণে ধর্মীয় দলগুলো বা ইসলামী দলগুলোর সম্পর্কে আপনারা বলেছিলেন যে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া পরস্পরকে বাতিল মনে করে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। সেটি আপনারা যখন পার্টি গঠন হয়েছিল তখন বলেছিলেন। এখনো কি আপনারা এরকমই দেখছেন কিনা? এই পরিস্থিতি বাড়ছে কিনা? এই পরিস্থিতির বর্তমান অবস্থাটা নিয়ে যদি একটু বলেন আমরা পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে। জি, আমি গাজী ভাইয়ের কথার সূত্র ধরেই বলছি। গাজী ভাই খুব ভালো করেই বলেছেন যে ইসলাম অবশ্যই একটা ইনক্লুসিভ এবং মানুষকে সে সমতা, মানুষের মধ্যে যেটা উনি বলেছেন মধ্যপন্থার ব্যাপার। কিন্তু আপনি নজরুলের একটা বিখ্যাত কবিতার একটা অংশ আছে, সেটাকে তিনি বলেছিলেন, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। অর্থাৎ আমাদের দেশের মানুষ তো ইসলাম বুঝবে, বা আপনার মত, যেমন ধরুন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের গঠনতন্ত্রে বা বিএনপির ঘোষণাপত্রে কি খারাপ কিছু আছে, খুবই তো ভালো ভালো কথাই তো বলা আছে। বিএনপির গঠনতন্ত্রে বা আওয়ামী লীগের গঠনতন্ত্রে কি আপনার এই যে লুটপাটের কথা, ডলার পাচারের কথা কি বলা আছে? রাতে ভোট নেওয়ার কথা কি বৈধ আওয়ামী লীগের গঠনতন্ত্রে? বা বিএনপি কে যেটা নিয়ে খুব সমালোচনা করা হয়, হাওয়া ভবনের কথা, হাওয়া ভবনের সৃষ্টি করার কোন ঘোষণা কি আছে? তাহলে আমরা আওয়ামী লীগ বিএনপি কে চিনি কিভাবে? আমি তো চিনি তার কর্মের মাধ্যমে। কারণ ইসলামের মৌলিক জায়গায় ইসলাম নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, কিন্তু ইসলামকে যারা ধারণ করবেন, ইসলামী দল হিসেবে যারা সামনে আসবেন, তাদেরকে দিয়ে তো মানুষ ইসলামের রাজনীতিটাকে বুঝবে। আমরা এই কথাটাই বলতে চেয়েছি, আপনি যখন মতবাদ বা মতাদর্শকে সামনে আনবেন, তখন আপনার মতাদর্শ এবং মতবাদের রাজনীতি। এখানে গাজী ভাই কথা বলেছেন, কিন্তু এখানে একটা গাজী ভাই কথা বলেছেন যে প্র্যাকটিসের জন্য তো আর জিনিসটাকে বাতিল করা যায় না। আপনারা প্র্যাকটিসটা যারা করতেছে তারা খারাপ করতেছে। আপনারা ইসলাম বা ইসলামী দল হিসেবে নিজেদেরকে ঘোষণা না করতে চাইলেন অন্যের প্র্যাকটিস দেখে, এটা ঠিক হইলো কিনা? না, আমরা তো ইসলামকে বাতিল বা আমরা এখান থেকে ইয়ে করেছি তার বিষয়টা তেমন না। কিন্তু আপনি দেখবেন খালেদ ভাই, আমরা স্পষ্ট করে এটাও বলেছি যে আমাদের রাজনৈতিক দলের যে অনুপ্রেরণা, আমরা কিন্তু বলেছি যে সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম থেকে শুরু করে একদম টিল আমাদের যে কিশোর ছাত্ররা যে আন্দোলন করেছে, এগুলো সবগুলো আমাদের অনুপ্রেরণা। আমাদের ধর্মীয় মূল্যবোধও আমাদের অনুপ্রেরণার উৎস। কারণ আমাদের এখানকার মানুষের ধর্মীয় আচরণ, ধর্মের একটা বিরাট প্রগাঢ় প্রভাব তো আমাদের এখানে আছে। কিন্তু যেটা সমস্যা হয়, আপনি যখন মানে মতবাদ মতাদর্শের জায়গাটাকে কেন আমরা ডিনাই করছি? মত এবং মতবাদ, যেমন ধরেন আমি ডানে যাব, আপনি বামে যাবেন, কিন্তু আপনি যখন বলবেন যে ডানে যাওয়া ছাড়া আর বামে যারা যাবে তারা বাতিল, তারা মানে কুফফার, বা তারা মানে ঈমান নাই, আমার মনে হয় সেটা মতবাদ হয়ে যায়। আমার মনে হয় এটা মতবাদ হয়ে যায়। আমরা একটু শেষ করি। জি 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 বলেন। আমি যেটা বলছি যে এই মতবাদ বা মতাদর্শের রাজনীতির মূল জায়গা যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে ফ্যাসিজম। আপনি দেখেন আওয়ামী লীগ বলছে যে যারা মানে আওয়ামী লীগ যে করে নাই সে মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাচ্ছে না। ঠিক আছে, ইসলামিক দলগুলোর মধ্যে আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা জামাত থেকে বেরিয়ে এসেছি, একটা সুনির্দিষ্ট বক্তব্য আছে আমাদের, কিন্তু বেরিয়ে আসার পরে জামাতের এক শ্রেণীর উগ্রপন্থীরা আমাদেরকে কাফের, মুনাফিক, কতল করার হুমকি পর্যন্ত দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, তাইলে আমি তো একটা রাজনৈতিক দল থেকে বেরিয়ে এসেছি, আমি তো ইসলাম ত্যাগ করি না, আমি তো মুসলমানিত্ব ছাড়িয়ে আসি নাই, আমার মুসলমানিত্ব আমি তো কোনো রাজনৈতিক দলের কাছে বন্ধক দেই নাই। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা এই মতাদর্শ এবং মতবাদ। আজকে এই যে আপনি যেটা বলেছেন, আমাকে প্রশ্নটা করেছেন, আমরা তো এই জিনিসটা দেখতে পাচ্ছি এবং বলছি যে এই যে আপনি সুন্দর কথা বলেছেন যে এই যে বলছেন যে মধ্যপন্থী, কোন মধ্যপন্থী লোক কি আরেকজনকে তার রাজনীতির সাথে বিরোধ হলে তাকে কি কাফের ফতোয়া দিতে পারে? তাকে কি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, আসেন সবাই তার জন্য হেদায়েতের জন্য দোয়া করি, এটা বলতে পারি না? সেটা রাজনৈতিক মতভিন্নতার কারণেও যেমন একজন আরেকজনকে কাফের বা মুরতাদ বলছেন, রাজনৈতিক মতবাদ ছাড়া অন্য বিষয়ে মতভিন্নতা হলেও কাফের বা মুরতাদ বলছেন। আসলে এটার সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমরা
মানে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা দেখতে পাচ্ছি যে একজন ইসলামী আলেম আরেকজন ইসলাম জানেন এমন একজন হুজুরকে এরকম বলছেন, মানে এটা আমরা কম দেখছি না। মঞ্জু ভাই, আমি আবার ফিব আপনার কাছে, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ক্ষমতায় থাকতে নির্বাচনের আগে ইসলামী দলগুলোকে আওয়ামী লীগ কাছে টানছে বলে মনে করেন কিনা। দর্শকদের মধ্যে 55,323 জন ভোট দিয়েছেন, শতকরা 95% দর্শক মনে করেন যে হ্যাঁ এটাই ঘটনা, যে ক্ষমতায় থাকতে নির্বাচনের আগে ইসলামী দলগুলোকে আওয়ামী লীগ কাছে টানছে। 5% মনে করছেন যে না, তা করছেন না। আমি একটু আবার জনাব গাজী আতাউর রহমান ভাইয়ের কাছে যেতে চাই। যেমন জনাব গাজী আতাউর রহমান ভাই, আপনি তো জানেন যে জামাতে ইসলামী তো বটেই, সামাজিক বা রাজনৈতিক অন্য ইসলামী দলগুলোর নেতারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বললেই তাকে বা তাদের বিভিন্ন ধরনের নির্যাতন সইতে হচ্ছে। এই কথা একদম স্পষ্ট করে অনেকে বলছেন। এই আওয়ামী লীগ সরকার ভিন্ন মত একদমই পছন্দ করে না। ভিন্ন মতে গেলে সে যেই হোক না কেন তাকে কোনো না কোনো ভাবে নির্যাতন বা শাস্তি সহ্য করতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সরকারের বিরুদ্ধে বহু কথা বলা সত্ত্বেও, আমি তাদের অবশ্যই তাদের কোনো সমস্যা চাই না, কিন্তু তারা সমস্যার বাইরেই রয়েছেন। আপনাদের রক্ষা কবচ আসলে কি কি কারণে আপনারা সুরক্ষিত রয়েছেন বলে আপনারা মনে করেন, জনাব গাজী আতাউর রহমান? আপনি চাইলে আমি আসলে অনেকগুলো প্রিন্ট আউট এখানে আছে, যে চরমনের পীর সাহেব, আপনাদের যে আমির বা নায়েবে আমির সাহেব, এমনকি আপনি নিজেও কত শক্ত শক্ত কথা বলেছেন, এগুলি আসলে একটা বড় ফাইল রয়েছে এখানে, আমি আর রিপিট করতে চাই না। কিন্তু আপনাদেরকে সরকার কিছু বলছে না, আপনারা খুব স্বচ্ছন্দে আছেন, যেটা আমি চাই, স্মিত হাসি আপনার মতো। এইটার কিন্তু আমি এটার রহস্যটা আমি একটু জানতে চাই, জনাব গাজী আতাউর রহমান। রহস্যটা ভেরি সিম্পল। এখানে দুইটা পক্ষ আছে আমাদের দেশে। আসলে তো আমাদের রাজনীতিটা দুইটা বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। তো এখানে আমরা কোনো পক্ষে নাই, স্বাভাবিকভাবে কোনো পক্ষে নাই। এই জন্য কোনো পক্ষই আমাদেরকে উত্তেজিত করতে চায় না, আমাদেরকে ডিস্টার্ব করতে চায় না, কারণ এটা স্বাভাবিক। এটা একটা একেবারে ভেরি সিম্পল বিষয়। এখানে আরেকটা জিনিস যদি বলেন, আমাদের রাজনীতির যে দর্শন, এটাও একটা কারণ যে আমরা সকল রাজনৈতিক দলের সাথেই আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। হ্যাঁ, কেউ অন্যায় করলে, দুর্নীতি করলে, জনগণের অধিকার হরণ করলে আমরা সেটা বলবো, একটু মাঝখানে বলি যেন গাজী আতাউর রহমান, আপনি দেখবেন যে আপনারা তো একটা রাজনৈতিক দল, আপনাদের একটা নিবন্ধন রয়েছে, আপনাদের একটা মার্কা রয়েছে হাত পাখা। যারা নিজেদেরকে রাজনৈতিক দলও বলছে না, যেমন হেফাজত ইসলামী বাংলাদেশ, তাদের নেতৃবৃন্দ কোনো কারণে কোনো কথা বলে, তাদের কোনো পলিটিক্যাল কোনো জায়গায় নেই, তারা পলিটিক্যালি কোথাও পৌঁছাতে চায় না। তাদেরকেও আমরা দেখেছি যে আওয়ামী লীগ সেই ভিন্নমত পছন্দ করে না, ভিন্নমত সহ্য করে না। আমরা আওয়ামী লীগের মধ্যে ভিন্নমত পছন্দ না করার ক্ষেত্রে সাংবাদিকদের কারাবরণ করতে দেখেছি, লেখক ছবি তোলেন, শহীদুল হক, মানে আমি অনেক উদাহরণ দিতে পারি। কিন্তু আপনাদের ক্ষেত্রে মানে সিম্পলটা আরেকটু যদি ব্যাখ্যা করতেন। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু সরকারের বিরুদ্ধে যে শক্তি, যারা তাদেরকে ক্ষমতার জন্য যাদেরকে থ্রেট মনে করে, আমরা তাদের সাথেও নেই। এই জন্য সরকার চায় না আমাদেরকে কোনো দিকে ঠেলে দিতে, এটা স্বাভাবিক। আরেকটা বিষয় হলো যে আমি যে কথাটা বলেছিলাম যে আমরা সবার সাথে সুসম্পর্ক চাই। আমরা যারা এই দেশে রাজনীতি করছে, আমরা একটা রাজনীতির গুণগত পরিবর্তন চাই এবং একটা সহনশীল পরিবেশ আমরা চাই। এই জন্য আমরা এদেশের শাসনতন্ত্রের ভিত্তিতে, সংবিধানের ভিত্তিতে আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি চর্চা করি। আরেকটা বিষয় হলো যে আমরা যাদের সাথে কমিটমেন্ট করি, আমরা কমিটমেন্ট রক্ষা করি। প্রশাসনে আমাদের ব্যাপারে একটা সুনাম আছে যে আমরা কখনোই সীমা লঙ্ঘন করি না, আমরা কোনো ভায়োলেন্স করি না। আমরা কিন্তু সেই সীমা তো আপনার নির্ধারিত, মানে আপনি যেটাকে সীমা মনে করেন সেটাই তো আপনার সীমা না। সীমা আমার নির্বাচন, আমরা তো স্বাধীনভাবে কাজ করতে পারি। আপনারা সরকারের থেকে তো কোনো সীমার গাইড বা 101টি সীমা রক্ষার উপায় এরকম কোনো বই তো নেন নাই। না, আমি একটা কথা বলি, এখানে রাজনীতি, আমাদের এখানে বিএনপিও যে প্রোগ্রাম করে, রাজনীতি করে বা বিভিন্ন রকম অনুষ্ঠান করে, সেখানেও কিন্তু প্রশাসনের সাথে তাদের একটা সমন্বয় লাগে, তাছাড়া কিন্তু প্রোগ্রাম করা কঠিন। সকল রাজনৈতিক দলের লাগে। যেমন আপনি হেফাজতের প্রসঙ্গ আনছেন, হেফাজতেরও কিন্তু এরকম হয়েছিল, কিন্তু হেফাজত কিন্তু সেটা রক্ষা করে নাই। তো এখন আমরা দেখেন, আমাদের যত বড় প্রোগ্রাম হোক, ছোট প্রোগ্রাম হোক, এখানে আমরা সবসময়